যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। তৈরি পোশাক রফতানিকারকরা বলছেন, চীন থেকে আমদানি করা পণ্যের উপর চড়া শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে রিপাবলিকান ট্রাম্পের। আর এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পোশাক রফতানি বাড়তে পারে। সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সেই পথের বাঁকে বাঁকে থাকে একটা সংগ্রামও, কখনো কখনো সেটি হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। দর্শক, এমন আলোকিত মানুষদেরকে নিয়ে আমাদের নিয়মিত আয়োজন লিডারশিপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে হিট বাংলাদেশ, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড, ইনটেক প্রপার্টিস লিমিটেড এবং দৌলত প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, কথা বলতে চাই অর্থনীতি নিয়ে, কথা বলতে চাই অর্থনীতি 10 দিগন্তে নিয়ে। আমাদের স্টুডিওতে সম্মানিত একজন অতিথি যুক্ত আছেন, তিনি কথা বলবেন অর্থনীতি নিয়ে এবং অর্থনীতির 10 দিগন্তে নিয়ে। ডক্টর সৈয়দ জহুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক, গালফ এনার্জি লিমিটেড। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আপনি অর্থনীতি নিয়ে কাজ করছেন, দীর্ঘ সময় ধরে পাওয়ার নিয়ে কাজ করছেন। এই অর্থনীতি বা নতুন বাংলাদেশ বা অর্থনীতির কথা আমরা বলছি, নতুন একটা পরিবর্তন এসেছে, বৈশ্বিক পরিবর্তন এসেছে। আপনার কাছে কি মনে হয় অর্থনীতির গতিপথ বা অর্থনীতি কোন দিকে যাচ্ছে? আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানের অর্থনৈতিক প্রেক্ষাপটে আমি আশাবাদী যে আমরা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবো। কারণ একটা সিস্টেম থেকে যখন আরেকটা সিস্টেমে কিছু যাবে, পরিবর্তন আসবে, তখন সাময়িক কিছু অসুবিধা ফেস করতে হয়। আমরাও সেই সাময়িক অসুবিধাটা ফেস করছি, কিন্তু আমরা আশা করতেছি যে এই সাময়িক যে অসুবিধাটা আছে এটা আস্তে আস্তে করে আমরা কাটিয়ে উঠতে পারবো। বর্তমান সরকার কিছু পদক্ষেপ নিয়েছেন, যে পদক্ষেপগুলো খুবই সময় উপযোগী এবং এর সুফল আমরা আস্তে আস্তে পেতে শুরু করছি। আশা করছি এভাবে যদি আমাদের যেভাবে করাপশন ছিল, অর্থনীতিকে যেভাবে অর্থনীতি লোপাট হয়েছে এবং সেই লুটপাট বন্ধ হওয়ার ফলে সুফল আমরা পাবো। আমাদের কিছু কিছু জায়গায় সংস্কার খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন, আমাদের এনবিআর এর সংশোধন করতে হবে, আমাদের ব্যাংকিং সেক্টরটাকে আপনার এটিকে সংস্কার করতে হবে, আমাদের অর্থনীতির অন্যান্য যে চালিকা শক্তি আছে সেই চালিকা শক্তিকে সংস্কার করতে পারলে আমরা একটা নতুন দেশ পাবো। আপনি পাওয়ার সেক্টর নিয়ে কাজ করছেন দীর্ঘ সময় ধরে। আপনার কাছে জানতে চাই যে বর্তমানে পাওয়ার সেক্টরে আপনি যে সেক্টর নিয়ে কাজ করছেন সেটার অবস্থা কেমন বা সম্ভাবনাটা কেমন? পাওয়ার সেক্টরে আমাদের অবস্থা একসময় খুবই খারাপ ছিল, কিন্তু সেই ক্ষত, সেই খারাপ জায়গা, খারাপ স্থানটাকে ইমপ্রুভ করার জন্য যে পদ্ধতি বা যে মেকানিজম করা উচিত ছিল সেটা আমাদের সরকার বলেন বা তখন তো একটা শ্রেণী ছিল, সেই সুবিধাবোধী শ্রেণীর জন্য আমরা সেইভাবে আমাদের পাওয়ার সেক্টর ইমপ্রুভ করতে পারিনি। আমরা অন্য জনের উপর নির্ভর করে আমরা আমাদের পাওয়ার সেক্টর এখানে নিয়ে আসছি, যেটা সামনে আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। আমাদের অবিলম্বে অন্যের উপর নির্ভরশীল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের পাওয়ার সেক্টরটা মূলত এখন হলো আপনার ডিজেল, তারপরে গ্যাসের উপর নির্ভরশীল, কিন্তু এই গ্যাস এবং ডিজেল এদের বেশি দিন আমাদের মজুদ থাকবে না এবং একটা দেশ, একটা ইনপুটের উপরে একটা দেশ কখনোই ডিপেন্ড করে তার পাওয়ার সেক্টর চলতে পারে না। আমাদের করতে হবে ন্যাচারাল, যে সৌরশক্তি থেকে যে আমাদের পাওয়ার নেওয়া দরকার, সৌরশক্তির মাধ্যমে যদি আমরা পাওয়ার নিতে পারি তাহলে আমাদের অন্যদের উপর ডিপেন্ড করতে হবে না। আল্লাহ না করুক, ধরেন আমাদের ভূমিকম্পের মতো একটা ধ্বংসাত্মক অবস্থা যদি সৃষ্টি হয়, তখন যে আমরা ইম্পোর্টের মাধ্যমে আমাদের বর্তমান সিস্টেমে যে আমরা করছি, পাওয়ার সেক্টর চালাচ্ছি, সেটা কিন্তু সম্ভব হবে না। এর জন্য আমাদের এখন থেকেই বিকল্প ভাবনা হিসাবে সোলার শক্তির উপরে আমাদের নির্ভর করতে হবে এবং সোলারের ক্ষেত্রে আমার মনে হয় যারা সোলার ইউজ করবে সরকার তাদেরকে প্রণোদনা দেওয়া উচিত। আপনি দীর্ঘ সময় ধরে এই পাওয়ার সেক্টরের সাথে যুক্ত আছেন। আপনি যে সেক্টর নিয়ে কাজ করছেন অর্থাৎ জেনারেটর, এটা কি আসলে পুরোটাই কি আমদানি নির্ভর কিনা? আমাদের এই শিল্পটা আপনি বলতে পারেন যে 99% হলো আমদানি নির্ভর। বাংলাদেশে যদি এটা অ্যাসেম্বল করা হয় তাহলে চাহিদাটা কেমন আপনার কাছে মনে হয়? দেখেন, আমাদের ছোট্ট একটা দেশ, আমাদের অর্থনীতি ডেভেলপ হচ্ছে, এটা একটা ডেভেলপমেন্ট কান্ট্রি। সামনে আমরা
মধ্য আয়ের দেশে আমরা যাব। এই মধ্য আয়ের দেশ হলে আমাদের পাওয়ারটাকে আরো ইমপ্রুভ করতে হবে। তো আপনি কখন কোথায় বিদ্যুৎ ক্লাবস করবে এটা আপনি জানেন না, এটা আমরা কেউই জানি না। এর জন্য আমাদের ব্যাকআপ পাওয়ার রাখতে হবে। সো ব্যাকআপ পাওয়ারটা আমার রাখতে হলে আমাদের জেনারেটর দরকার। এখন আমরা যদি অর্থনীতিতে আমরা যদি এই ব্যাকআপ জেনারেটরের ক্ষেত্রে সরকার যদি শুল্ক যারা দেশে তৈরি করবে তাদের জন্য যদি শুল্ক এটাকে 5 বছরের জন্য জিরো করে দেয় এবং ইম্পোর্টের ক্ষেত্রে যদি এটাকে 25% করা হয়, তখন এই শিল্পটা ডেভেলপ করবে এবং প্রচুর লোকের কর্মসংস্থান হবে। কারণ আমার দেশে ম্যান পাওয়ার আছে। আপনি পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানে, হ্যাঁ, আপনি পিএইচডি করেছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু এই সেক্টরের সাথে কিভাবে যুক্ত হলেন, কখন, কিভাবে? আমি আসলে একটা কলেজে চাকরি করতাম। আমি যখন দেশে আসি তখন আমরা দেখলাম যে দেশের খুব খারাপ অবস্থা। আপনি 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এটা কত সালের কথা বলছেন? এটা আমি আপনাকে বলছি 2001 2003 এরকম সময় খুব লোডশেডিং হতো এবং ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে আসতো। তখন আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যেত, আমাদের সবকিছু ক্লাবস করতো। তখন আমার মনে হলো যে আমরা যদি এই জেনারেটর ব্যাকআপ জেনারেটরটা নিয়ে আসি তাহলে অন্ততপক্ষে যে স্থাপনা বলে গুরুত্বপূর্ণ আমাদের সেই স্থাপনাগুলো অন্ততপক্ষে আমরা কন্টিনিউ চালাতে পারবো। এবং আমি তখন চিন্তা করলাম যে পরিবেশ বান্ধব জেনারেটর কিভাবে ইম্পোর্ট করা যায়। আমি এটা রিসার্চ করার পরে আমাদের জাপানে আমি একটু জানতে চাই, বা আমার জানার জন্য, এই যে পরিবেশ বান্ধব যে জেনারেটরের কথা বলছেন, আসলে পরিবেশ বান্ধব জেনারেটর আসলে কি, বিষয়টা কি? জেনারেটর থেকে যে ধোঁয়াটা বের হয় এটা যে পরিবেশকে আমি যদি সহজ ভাষায় বলি, ধোঁয়াটা কতটা পরিবেশের জন্য ক্ষতিকর, এটা যত ইমিশনের পরিমাণটা কম থাকবে তত পরিবেশ বান্ধব হবে। 2 সাউন্ডপ্রুফ একটা জেনারেটর বলে যেটাকে দিয়ে কভার দেওয়া যায়। এইটা যদি আপনি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে করা হয়, আর আমাদের যে প্রিন্সিপাল জাপানি প্রিন্সিপাল ওরা বিশেষায়িত কিছু ইকুইপমেন্ট ইউজ করে যার জন্য তাদের শব্দ দূষণের পরিমাণ অনেক অনেক কমে যায়। এইটাই হলো পরিবেশ বান্ধব জেনারেটর। আপনি এই বিজনেস করছেন প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে, হ্যাঁ, আপনার প্রতিবন্ধকতাগুলো কি ছিল বা চ্যালেঞ্জগুলো কি ছিল এই ব্যবসা করতে এসে? আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য আপনার অনেক চ্যালেঞ্জেরই ফেস করতে হয়। যেমন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বা আমার ক্ষেত্রে আমি যে মূলধন কোথায় পাবো? আমি অনেক ব্যাংকের কাছে গিয়েছি, ব্যাংক মূলধন দিতে চায়নি। ব্যাংক প্রথমে জিজ্ঞাসা করে আপনার অভিজ্ঞতা কত দিনের। তো একটা লোক ব্যবসা সে শুরু করতে পারেনি, তার অভিজ্ঞতা আসবে কোত্থেকে? অভিজ্ঞতা নেই। তখন আপনি সদ্য পড়াশোনা শেষ করেছেন? সদ্য পড়াশোনা করে বের হয়েছি, ব্যাংক আমাকে মূলধন দিল না। আমি তখন একটা কোম্পানির সাথে চাকরি নিলাম, চাকরি নিয়ে কিছু পুঁজি নিয়ে এসে আমি ব্যবসা শুরু করলাম। আপনি তো জানেন আমাদের দেশে ব্যবসা শুরু করা লাইসেন্স থেকে শুরু করে ট্যাক্স পর্যন্ত প্রত্যেকটা টেবিলে আমাদেরকে টাকা দিয়ে আসতে হয়। এখন কি অবস্থা? আপনি এত বছর ব্যবসা করার ব্যবসা, এখনকার কি মনে হচ্ছে যে এই চ্যালেঞ্জগুলো জয় করে এখন কোন অবস্থায় আছে? আপনাকে নিজেকে আসলে আগামীতে কোন জায়গায় দেখতে চান? শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাকে ওরকমের একজন ওই রকম অবস্থা থেকে আমাকে এখানে নিয়ে আসছে, তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার পিতা মাতা যারা মারা গেছে আল্লাহর কাছে ওনাদের দোয়া ছিলেন। বিশেষ করে আমার পিতৃস্বরূপ বড় ভাই, উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন আজকে এখানে আসতে। আমার বড় ভাই এবং আমরা বিশ্বাস করতাম যে মানুষ মানুষের জন্য, মানুষকে ঠকানো ব্যবসা। আমার মা বলতেন যে বাবা ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, যাই করো, মানুষকে ঠকানোর কথা চিন্তা করবে না। মানুষকে কখনো মানুষ যাতে সমস্যা সৃষ্টি না হয়, মানুষ সেবার মতো বড় ধর্ম আর নেই। তো আমার এই ব্যবসা আমরা তখন চিন্তা করেছি না, আমাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিব, আমার অতিরিক্ত আমার দরকার নেই, অতিরিক্ত মুনাফা আমার দরকার নেই। আমার ব্যবসাটা মানুষকে সেবা দেয়া। এই সেবা দিতে যে মানুষকে কখন যে এতগুলি ধাপ পেরিয়ে এসেছি নিজেও জানতে পারি না। তো আল্লাহ তাআলা আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে অনেক বড় জায়গায় নিয়ে আসছে। এখন সামনের যে চিন্তা ভাবনা করছি সেটা হলো বিজনেস বড় করবো, বা বিজনেসের পাশাপাশি মানব কল্যাণের জন্য আমি কিছু করছি অলরেডি। আমি কিছু মানুষের কল্যাণের জন্য করতে চাচ্ছি, যাতে পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তারা যেন ব্যবসা বান্ধব পরিবেশ পায়, তারা যেন মূলধনের জন্য আমাদের মতো বিভিন্ন অফিসে ব্যাংকে না যেতে হয়, যে তাতে তারা কম সুদে জানি তারা লোন পায়। বাংলাদেশকে আগামী দিনে আপনি কোথায় দেখতে চান? বাংলাদেশকে আগামী দিন অবশ্যই তো আমার স্বপ্ন বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত একটা দেশ, এবং এটা অর্থনীতিতে অনেক অনেক দূরে গিয়ে যাবে। আমাদের দেশ হবে সিঙ্গাপুরের মতো। আমাদের সব রিসোর্স আছে। ইচ্ছা করলে আমরা সিঙ্গাপুর মতো হওয়া আমাদের জন্য কোনো ব্যাপারই না।
আমাদের দেশটাকে যদি দুর্নীতিমুক্ত করা হয়, দুর্নীতিমুক্ত হয় এবং বৈষম্য যে আমাদের সমাজে বৈষম্য আছে, এই বৈষম্য যদি দূরীকরণ হয়, তাহলে আমাদের দেশ সিঙ্গাপুর হবে, আমাদের দেশ আমেরিকা হবে। আমরা আমাদের অর্থনীতি বলেন, সব কিছু রাজনীতি বলেন, দুর্নীতি আমাদের রুন্ধ্রে রুন্ধ্রে ঢুকে গেছে। এই দুর্নীতি আমাদের আগে বন্ধ করতে হবে। যদি আমরা দুর্নীতি বন্ধ করতে পারি, আমাদের দেশে ভালো নেতৃত্ব বিকাশ ঘটবে। আপনি দেখেন এখন হচ্ছে কি, দুর্নীতিগ্রস্ত পিতা যখন ঘরে বসে দুর্নীতির কথা বলতেছে, সহজ পথে সম্পদ অর্জন করতেছে, তার সন্তান তা শুনতেছে। দুর্নীতিগ্রস্ত পিতার সন্তান হচ্ছে দুর্নীতিগ্রস্ত। সো যখন এই দেশটা থেকে দুর্নীতি দূর হবে, দেখবেন আমাদের এই ম্যান পাওয়ারগুলো, অসংখ্য মানুষ আমাদের এই শক্তিকে, এতগুলো মানুষ পৃথিবীর অন্য কোনো দেশে নাই। এই দক্ষ জনশক্তি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দেশ অনেক 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 দূর এগিয়ে যাবে। এবং এই অনেক অনেক দূর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সবচেয়ে প্রতিবন্ধকতা এখন সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে দুর্নীতি। আমাদের চিন্তা করেন, একটা জেলায় যদি এমপি সাহেব ভালো থাকেন, তাহলে এসপি সাহেবের চুরি পয়সা নেয়ার কোনো ধরনেরই উপায় থাকে, সুযোগ নেই। দেখুন ডিসি সাহেবের বিন্দুমাত্র সুযোগ নেই যদি এমপি সাহেব ভালো থাকেন। আর এমপি সাহেব যদি জানে যে আমাকে 5 বছর পরে একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে আমাকে আবার জনতার কাতারে যেতে হবে, আমার ক্ষমতা চিরস্থায়ী নয়, আমাকে এই ক্ষমতা থেকে নামতে হবে, তখন সে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আর জনগণের কাছে যদি দায়বদ্ধ থাকে যে ওনার কতটুকু সম্পদ ছিল এমপি নির্বাচন করার আগে, এবং এমপি নির্বাচন হওয়ার পরে ওনার সম্পদ কতটুকু হলো, এরকম যদি আমাদের এই দুর্নীতি মুক্ত থাকা যায়, এবং তাহলে দেখবেন আমাদের দেশের চেহারা একদম পাল্টে যাবে। আমরা নেতৃত্বের কথা বলছি, আপনার কাছে কি মনে হয় একজন নতুন নেতৃত্ব বা আসতে গেলে বা নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে গেলে কি কি বাধার সম্মুখীন হতে হয় বা কি কি চ্যালেঞ্জ নিতে হয়, আপনার কাছে কি মনে হয়? নতুন উদ্যোক্তার জন্য আমার যে মনে হচ্ছে, আসলে আমাদের যে পাঠ্যপুস্তকে যেভাবে পাঠদান করা হয়, তাতে কিন্তু নতুন লিডারশিপ আসার সুযোগ হয় না। আপনাদের মিডিয়াগুলিতে যা দেখাচ্ছে, সবাই চিন্তা করে সে বড় হবে, বড় হয়ে সরকারি চাকরি করবে। বড় হয়ে সরকারি চাকরি কেন করবে? বরঞ্চ তার, আমাদের মিডিয়া বলেন, আমাদের পাঠ্যপুস্তক বলেন, সেখানে থাকবে যে একটা ছাত্র যে স্বপ্ন দেখবে, সে নিজে লোকদেরকে তার অফিসে চাকরি দিবে, তার ফ্যাক্টরিতে চাকরি দিবে, সে চাকরি করবে না। কিন্তু আমাদের দেশে হচ্ছে কি, মেধাবী যারা আছেন তারা সরকারি চাকরির জন্য তারা ঘুরতেছে, যার ধরে মেধার বিকাশ হচ্ছে না। সরকারি সোনার হরিণ সরকারি চাকরি পাবে, দুর্নীতি করবে, সহজে টাকা কামাবে এবং বিদেশে এই টাকাগুলো পাচার করবে। আপনি যতই যা বলেন, দেখবেন আমলারা রাজনীতিবিদদের চেয়ে যত দুর্নীতি হয়েছে, আমলারা বেশি দুর্নীতি করেছে। তো আমার মতে, যেটা আপনি বলছিলেন যে লিডারশিপ ডেভেলপ করবে তখনই যখন আপনার একটা ছাত্র বলেন বা যারা এই সেক্টরে আসতে চাচ্ছে, তাদের মধ্যে দৃঢ় প্রত্যয় থাকতে হবে, আমি নতুন কিছু করব। আমি এটা তার ফ্যামিলি থেকে আসবে, নেতৃত্বটা তার কলেজ থেকে আসবে, যে আমি নতুন কিছু করব, এবং এই চ্যালেঞ্জ যে নিতে পারবে সে আসবে। হ্যাঁ, পদে পদে সে বাধা পাবে, এটা আমাদের দেশে অনুকূল পরিবেশ নেই, কিন্তু এই অনুকূল পরিবেশটাকেই, প্রতিকূল পরিবেশটাকেই তাকে অনুকূল, এই পথ বন্ধুর পথ, এই পথ পাড়ি তাকে দিতে হবে। ওই মানসিকতা যাদের মধ্যে থাকবে, লিডারশিপ হওয়ার জন্য তাকে প্রথমেই যেটা করতে হবে যে না, আমি কঠোর পরিশ্রমী হব, আমি সত্য পথে থাকব, এবং আমার চিন্তা চেতনায় জানি মানুষকে ঠকানোর চিন্তা যদি না থাকে, তাহলে একজন যোগ্য নেতৃত্ব তার মধ্যে বিকাশ ঘটবে। একজন ভিশনারি লিডারের মাঝে কি কি গুণাবলী থাকা উচিত বলে আপনি মনে করেন? একজন ভিশনারি, তার মধ্যে যেটা আমি আপনাকে বললাম, তার লিডারশিপের যে একটা ক্ষমতা, কিছু জিনিস আছে আল্লাহ প্রদত্ত বা আমরা বলি ঈশ্বর প্রদত্ত, সেটার তো আর কিছু করা নেই। কিন্তু একজন লিডার হওয়ার জন্য, যেটা আমি আগেও বলেছি আপনাকে, যে তার মধ্যে যে জিনিসটা থাকতে হবে, দৃঢ় প্রত্যয় থাকতে হবে যে আমি কিছু করব, নতুনত্ব আমি কিছু করব, সামথিং ইজ নিউ। সে তার উদ্বোধনী শক্তি থাকতে হবে, এবং তাকে অসীম ধৈর্যর পরিচয় দিতে হবে। সে পথ চলতেছে, হোঁচট খাবে, আবার সে দাঁড়াবে। আবার আপনি দেখেন ছোট শিশু বাচ্চা কি করতেছে, সে যখন হাঁটতেছে পড়ে যাচ্ছে, সে আবার উঠে দাঁড়াচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, কিন্তু একসময় সে হাঁটা শুরু করে। সো যারা একজন প্রত্যয়ী যে লিডারশিপ যে আসবে, আমার ব্যবসায়িক সেক্টরে বলেন, যে সেক্টরে বলেন, তাকে ওই মানসিকতা সম্পন্ন হতে হবে যে আমি কিন্তু এই পথে বাধাগ্রস্ত হব, কিন্তু কোনো বাধাই আমাকে রুখবে কে, সে তাকে রুখার ক্ষমতা জানি কারো না থাকে। এই মনমানসিকতা যারা থাকবে, সেই আসবে আমাদের আগামী লিডারশিপে। আপনি দেখেন এবার যে আন্দোলন হলো,
একটা কত বড় পথ পাড়ি দিল তারা, কিন্তু তাদের মনে দৃঢ় প্রত্যয় ছিল জয় আমাদের হবে, জয় আমাদের নিশ্চয়, আমাদের জয় করতে হবে, আমাদের ব্যাকে আসার কোনো সুযোগ নেই। সেমন একজন লিডারশিপ ব্যবসায়িক বলেন, তাকে সেই চিন্তা করতে হবে যে আমাকে ব্যাকে আসার পথ নয়, আমি হুচট খেয়েছি, আমি আবার ঘুরে দাঁড়াবো, আমি আবার পরিশ্রম করে আবার আমি তৈরি করবো। এইরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাদের জন্য লিডারশিপটা বাড়বে এবং প্রস্ফুটিত হবে, একজন ভালো জায়গায় সে চলে আসতে পারবে। আপনার প্রজন্মের পরে নতুন প্রজন্ম আসবে, হ্যাঁ, আপনি বাংলাদেশটাকে আসলে নতুন প্রজন্মের জন্য বাংলাদেশটাকে আসলে কোন জায়গাটা দেখতে চান? আমি বাংলাদেশটাকে তো অবশ্যই আমি চাচ্ছি যে আমার দেশ হবে সত্যিকারে একটা সুন্দর দেশ, একটা গণতান্ত্রিক দেশ, যেখানে মানুষ কথা বলতে পারবে, যেখানে মানুষ স্বাধীনভাবে চলবে। রাত 2টার সময় তার মনে হলো সে আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখতে বেরোবে, তাকে ভয় পাবে না যে আমি রাস্তায় যাব, আমার কোনো বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না। পরবর্তী প্রজন্মের জন্য আমি এমন একটা বাসযোগ্য জায়গা করতে চাই, যে জায়গায় থানায় গেলে জানি তাকে ঘুষ না দিয়ে। আমি একটু যুক্ত করতে চাই, আপনি দীর্ঘ সময় কিন্তু বাইরে ছিলেন, দেশের বাইরে ছিলেন, হ্যাঁ, আপনি দেখেছেন এবং আপনি ভ্রমণ পিপাসু মানুষ, বিভিন্ন জায়গায় গিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে পার্থক্যগুলো কেমন? আপনি যেরকম একটা স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নিয়ে, এমন বাংলাদেশ দেখতে চান, যেহেতু আপনি বাইরে গিয়েছেন, পার্থক্যটা আসলে কেমন আপনার চোখে মনে হয়েছে? পার্থক্যটা তো অনেক, আসলে এটা তো আর বলা এইটুক সময় আমরা বলে শেষ করতে পারবো না। দেখেন, বাইরে যে পার্থক্যটা আমার সবচেয়ে বেশি মনে হয়েছে, বাইরের লোকগুলো, বাইরের মন মানসিকতা, ইউরোপের মন মানসিকতা বলেন, উন্নত মানের দেশের মন মানসিকতা, তারা মানুষকে মানুষ করে, মানুষ মনে করে। কিন্তু আমার কাছে যেটা বড় পার্থক্য মনে হয়েছে, যে আমাদের দেশে মানুষকে মানুষ মনে করে না। আমাদের যারা উচ্চবিত্ত, তারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তারা মানুষ করে না, তারা ওইভাবে মানুষকে শ্রদ্ধা করে না। আপনি যখন কোনো জায়গায় কোনো সেবা পাইতে যাবেন, তারা মনে হচ্ছে সম্পর্কটা দাঁড়াচ্ছে গোলামের মতো, তো সেবা দিচ্ছেন। অথচ বাইরের দেশে আমরা একটা জায়গায় গিয়েছি, আপনি কল্পনা করতে পারবেন কিনা, আমি তখন পড়াশোনা করে, আমি ছাত্র, আমি রাস্তা পাড়ি দিচ্ছিলাম, সড়ক পাড়ি দিচ্ছি, কিন্তু নিজের মনের অজান্তে দেশের কথা ভাবতে চেয়ে আমি একটু তন্ময় হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি রাস্তা পাড়ি দিচ্ছি, শতে শতে গাড়ি জমে গেছে, একটা গাড়ি হর্ন বাজায়নি, কারণ আমাকে তারা, আমি যে চিন্তায় আছি, তারা ভাবছে যে আখারে একটা পরদেশি, সে আমাদের দেশে আসে, ও কত রকমের না চিন্তা থাকতে পারে, ওর চিন্তায় আমি বিঘ্ন করবো না, একটা হর্ন বাজায় না। আমিও চাই যে আমার দেশটা এমন হবে যে হর্ন না বাজিয়ে মানুষ পথে চলবে, ঘুষ না দিয়ে থানায় যাবে, থানায় যখন মানুষ কষ্ট সময়টা মানুষ যায়, যখন থানায় যাবে তাকে বলবে ভাই কষ্ট পেয়ে না, আমরা আপনার পাশে আছি। কর অফিসে ব্যবসায়ীদের যে আমাদের হয়রানি করতেছে, এই হয়রানিটা থাকবে না, যাতে আমরা স্বেচ্ছায় টাকাটা দিয়ে আমরা ভাবতে পারি যে হ্যাঁ, আমি যে ট্যাক্স দিয়েছি, সেই ট্যাক্সের টাকাটা সত্যিকারে মানুষের জন্য ব্যবহার হচ্ছে, মানুষ পাবে। যেটা বিদেশে আপনি ট্যাক্স দিতে আমাদের ভালো লাগতো, কারণ আমি যখন বেকার হয়েছি, আমি বেকার ভাতা পেয়েছি, কারণ আমার ট্যাক্সের টাকা দিয়ে আমাকে তারা টাকা দিয়েছে। আমি আমার দেশটাকে সেইভাবে চাই যে মানুষ যখন সেবা নিতে যাবে বা করবে, দুর্নীতিবাজ ব্যবসায়ী থাকবে না, যে ব্যবসায়ী খাদ্যে ভেজাল দিবে না, শিশু খাদ্যে যে ভেজাল দিবে না। মুনাফা আমাদের এত দরকার নেই, আমরা সবাই টাকার পিছনে ঘুরছি, এত টাকা আমাদের দরকার নেই, আমরা অল্প খাবো, আমরা সুখে শান্তি থাকবো, এরকম একটা দেশের স্বপ্ন আমি বিদেশে দেখেছি। তাদের এত চাহিদা নাই, আমাদের দেশে যে চাহিদাটা আপনি কল্পনা করবেন কিনা। আমার সম্পদ আছে, আমার ছেলের কি হবে, আমার নাতির কি হবে, বাবা এটা তো তোমার ভাবার বিষয় নয়, এটা তো যিনি ভাবার ঈশ্বর একজন আছেন, তিনি তোমার সন্তানের কথা ভাববেন, তিনি তোমার নাতির কথা ভাববেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই মন মানসিকতা, আমাদের দেশে এই মন মানসিকতা যে কিভাবে তারা সম্পদ আহরণ করবে। আপনি একটু দেখেন, একটা পাখি কি করতেছে, তার কিন্তু পরের দিন পাখি কি খাবে সেই চিন্তা সে করতেছে না, সে কিন্তু বেরিয়ে পড়ছে তার খাদ্য অন্বেষণ। অথচ আমরা কি করতেছি, কি সত্যি সত্যি কোটি কোটি টাকা বিদেশে পাচার করছি। একটা উন্নত দেশে যান, সেখানে কিন্তু মানুষ এই চিন্তা করে না, না 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 আমার তো আজকের খাবার আছে, 7 দিনের খাবার আছে, খাবার নাই, আমার সরকার আমাকে দেখবে, আমি বেকার ভাতা পাবো, এবং আমি রিটায়ার্ড লাইফে, আপনি জানেন কিনা উন্নত অনেক দেশে আছে রিটায়ার্ড লাইফে তাদের বাস ভাড়া নাই, তাদের ইলেকট্রিসিটি ভাড়া দিতে হচ্ছে না, এবং সরকার থেকে একটা ভাতা দিচ্ছে, তাদের বেশি চাহিদা নাই। কিন্তু আমাদের অনেক চাহিদা, এই অনেক চাহিদাই আমাদেরকে দুর্নীতি থেকে উৎসাহিত করতেছে। আমি এই দেশটা চাই না, আমি চাই আমার দেশটা এরকম হবে যখন মানুষ বলবে যে না 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 আমার তো খাচ্ছি যাচ্ছে, আল্লাহ আমাকে ভালো রেখেছে, বছর শেষে একটা দেশে ঘুরতে যাব, এই টাকা হলে আমার চলবে। আমার নিশ্চয়ই আমরা আশাহত মানুষ নই, আমরা আশা দেখতে চাই, আমরা আশায় বুক বাঁধতে চাই। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনার যদি কিছু বলার থাকে, অথবা ব্যবসায়ী হিসেবে, একজন লিডার হিসেবে এই বর্তমান
প্রশাসনের কাছে, সরকারের কাছে কিছু যদি চাওয়ার থাকে আপনার? বর্তমান সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, ওনারা যে অভিযান করছেন বা যে কাজে আসছেন, বৈষম্যহীন বাংলাদেশ চাচ্ছি, মানুষে মানুষে ভেদাভেদ বন্ধ করতে চাচ্ছি, আর চাচ্ছি দুর্নীতিমুক্ত একটা দেশ। যদিও রাতারাতি দুর্নীতি বন্ধ করা যাবে না, তারপরও প্রশাসনের যেখানে যেখানে সৎ লোক আছে সেই সৎ লোকগুলিকে বসাতে হবে এবং তাদের টার্গেট দিয়ে দিতে হবে যে আপনাকে আমি বসিয়েছি এখানে, আপনি কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন দুর্নীতি না হয়। আমরা যারা ব্যবসায়ী আমাদের যেন পদে পদে হয়রানি না করা হয় এবং আমরা ট্যাক্স দিতে চাই, ট্যাক্স দিতে যেন আমরা ট্যাক্স অফিসে সরকারি খাতে যতটুকু টাকা না দিচ্ছি তার চেয়ে অধিক টাকা যেন আমাদের ঘুষ না দিতে হয়, সেটা যদি লক্ষ্য রাখে তাহলে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ পাবো। এটাই আমার তাদের কাছে আমার রিকোয়েস্ট বা আমার অনুরোধ, আমি এরকম দেখতে চাই। নিশ্চয়ই আমরা এরকম একটা বাংলাদেশ পাবো। আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেল এসকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সাফল্য কামনা করছি। দর্শক, আমরা দেখছিলাম লিডারশিপ অনুষ্ঠান। আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, বৈষম্যহীন একটা সমাজ চাই। নিশ্চয়ই আমরা এই সমাজ, বৈষম্যহীন সমাজ ফিরে পাবো, এমনই একটা প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।